নেপালমা অশান্তি, কাঠমান্ডুমা আগলাগদ অবস্থা, সড়কমা প্রদর্শনকারীরা সুরক্ষা কর্মী বীচ ঝড়প, প্রধানমন্ত্রীকে রাজিনামা। নেপালি ভাষায় এই কথাগুলির অর্থ বুঝতে কারো খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়, কারণ সোমবার থেকে প্রতিবেশী আপাত শান্ত পাহাড় ঘেরা দেশটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সবার জানা। সোমবারের পর মঙ্গলবারেও সেই অশান্তির আঁচ অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলেও কোনোভাবেই তা কন্ট্রোল করা সম্ভব হয়নি, বরং উত্তর তা বেড়েছে। শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী ওলি। আর সেখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য নেপালে এই পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি এই পরিস্থিতির পেছনে রয়েছে অন্য কারণ? সত্যিই কি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ওই জেনজি, নাকি এই আন্দোলনের পেছনে রয়েছে অন্য কারো হাত, অন্য কারো ইন্ধন? গোটা বিষয়টির পেছনে কি রয়েছে তবে আন্তর্জাতিক কোনো চক্রান্ত? কে করছে এই চক্রান্ত, চীন নাকি আমেরিকা? নেপালের এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। দাবি এক, দফা এক, প্রধানমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান নিশ্চয়ই আপনাদের মনে আছে। 1 বছরের কিছু বেশি সময় আগে এই স্লোগানই উঠেছিল ভারতের পূর্ব পাশে প্রতিবেশী দেশ বাংলাদেশে। আর এবার সেই একইভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল ভারতের উত্তর প্রান্তের প্রতিবেশী দেশ নেপালে। দুটি ছবি এই মুহূর্তে পাশাপাশি দেখুন। একটি গত বছর বাংলাদেশের ছবি, আর অন্যটি আজকের নেপালে। দুটি ছবি দুটি দেশের হলেও মিল খুঁজে পেলেন কি? এখানেই শেষ নয়, এই দুটি ছবির সাথে আরও একটি ছবি যুক্ত করছি। এবার পরপর এই 3টি ছবি দেখুন। প্রথম দুটি আগেই দেখেছেন, তৃতীয় ছবিটি ভারতের দক্ষিণ প্রান্তের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। ভারতের 3 দিকের 3টি প্রতিবেশী দেশে বিভিন্ন সময়ে এই একই ছবি প্রমাণ করছে ঘটনাগুলো কোনো নিছক আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বলা যায় প্রতিটি ঘটনার চরিত্র এক, লক্ষ্য এক। তবে কি এই প্রতিটি ঘটনার পেছনেও রয়েছে কোনো একজনের বা একটি দেশের হাত? প্রশ্নটা যেমন প্রাসঙ্গিক তেমন আবার জরুরি হয়ে উঠছে, কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে রয়েছে ঘটনাগুলোর আসল কারণ, আসল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য ভারতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তাও নির্ভর করছে ওই প্রশ্নের উত্তরে। তবে ওই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আসুন একটু বোঝার চেষ্টা করি নেপালে যা হয়েছে বা হচ্ছে তা কেন হচ্ছে। এর আগের এপিসোডে নেপালের রাজতন্ত্রের ভয়াবহ ইতিহাসের কথা আপনাদেরকে জানিয়েছি। নেপাল আবার রাজতন্ত্রে এবং হিন্দু রাষ্ট্রে ফিরতে চাইছে সে কথাও বলেছিলাম। নেপালে আগামী সময় কি হবে তা অবশ্যই নেপালের আম জনতাই সিদ্ধান্ত নেবে, কিন্তু বহিরাগত কোনো শক্তি কি নেপালের ওই যুব সমাজকে পরিচালিত করছে? নিজেদের জেনজি বলে যারা দুদিন ধরে নেপালের বিভিন্ন প্রান্তে পথে নেমে আন্দোলন করছে, ঠিক একই কায়দায় সংসদে ঢুকে ভাঙচুর লুটপাট করছে, মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়েছে, খুলে ফেলা হয়েছে নেপালের কমিউনিস্ট পার্টির পতাকা। 5ই আগস্ট 2024 বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। 9 সেপ্টেম্বর 2025 নেপাল ছাড়লেন কি কেপি শর্মা ওলি। আন্দোলনের ধরন এক, ছবি এক, আর প্রধানমন্ত্রীর দেশ ত্যাগ। সমগ্র ছবি দেখে সত্যি কি মনে হয় যে ওই 26টি সমাজ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই নেপালে এই ঘটনা ঘটেছে? আসুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। নেপালের তরুণ প্রজন্ম পথে নেমে যে বিক্ষোভ দেখালো তার প্রধান কারণ হলো নেপালে 26টির বেশি সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জেনজি রেভলিউশনের দাবি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কিন্তু আপনারা জানেন কি,
নেপাল সরকার ওই 26টি সোশ্যাল মিডিয়াকে কেন নিষিদ্ধ করেছিল? নেপাল সরকার চেয়েছিল সামাজিক মাধ্যমগুলো রেজিস্টার হতে হবে, সমস্ত কোম্পানির অফিস নেপালে থাকতে হবে, কন্টেন্ট নিয়ে লোকাল আধিকারিক নিযুক্ত করতে হবে যাতে প্রয়োজনে কন্টেন্টে জরুরি ভিত্তিতে পরিবর্তন করা যায়, ইউজার্সের ডেটা শেয়ার করাও বাধ্যতামূলক করতে হবে। আপনারা ভাবছেন কেন এই সমস্ত নিয়ম নীতি? আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমস্ত নিয়মগুলি আমাদের ভারতে এবং সমস্ত ইউরোপীয় দেশে লাগু আছে। তবে কি নেপালের ওলি সরকার এই কাজ করছিল দেশের স্বার্থে, নাকি কারো নির্দেশে এই কাজ করা হচ্ছিল? এক্ষেত্রেও আপনাদেরকে জানাই, নেপালের ওলি সরকার সোশ্যাল মিডিয়া নিয়ে যা করছিল তা করছিল অ্যাকচুয়ালি ওই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে। 2020 সাল থেকে নেপালে সুপ্রিম কোর্টের সমাজ মাধ্যমের কোম্পানিগুলির বিনা লাইসেন্সে ব্যবসা, বিজ্ঞাপন ইত্যাদি নিয়ে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে এবং শুনানি হয়। সুপ্রিম কোর্টই নির্দেশ দেয় সমস্ত বিদেশি সমাজ মাধ্যমকে নেপালে অপারেট করার জন্য আইনত রেজিস্টার করতে হবে। এরপর নেপাল সরকার যাদের রেজিস্ট্রেশন নেই তাদের 7 দিন সময় দেয়, কিন্তু ফেসবুক, টুইটার, মেটা কেউই এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। সরকারের সঙ্গেও তারা কখনো কোনো আলোচনাও করেনি, যার পরেই গত 4 সেপ্টেম্বর ওই 26টি সমাজ মাধ্যমকে নেপালে বন্ধ করে দেওয়া হয়, আর যার জেরেই যুব সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সোমবার পথে নেমে বিক্ষোভ দেখায় তারা, কিন্তু সেই বিক্ষোভকে প্রতিহত করতে যে উপায় অবলম্বন করা হয় তা কি আদৌ গ্রহণযোগ্য? 20 জনেরও বেশি মানুষের মৃত্যু যে কখনোই কাঙ্ক্ষিত নয় তা বলাই বাহুল্য। আন্দোলনের জেরে মঙ্গলবার সকালেই পিছু হটে সরকার, সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তারা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলিশের গুলিতে মৃত্যুর প্রতিবাদে তখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হতে শুরু করেছে। কারফিউ উপেক্ষা করেই আন্দোলন শুরু হয়েছে নেপালের বিভিন্ন প্রান্তে, আর বেলা বাড়ার সাথে সাথে সেই আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয়। ঠিক বাংলাদেশের কায়দায় নেপালেও মন্ত্রীদের বাড়িতে আগুন লাগানো হয়, খোদ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। একের পর এক মন্ত্রী পদত্যাগ করতে শুরু করেন। ক্রমবর্ধমান বিক্ষোভের জেরে ভাইসিপতি থেকে মন্ত্রীদের সরিয়ে নেয় সেনাবাহিনী। এদিন আর প্রতিহত করার চেষ্টা করেনি সেনা বা পুলিশকে। আন্দোলনকারীরা ঢুকে পড়ে সংসদ ভবনের ভেতরে, আর তারপরের ছবিটা বড়ই চেনা। 1 বছর আগে বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনার যেন রিমেক ভার্সন, ভারতের দক্ষিণী ছবির বলিউডি সংস্করণ। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি ছোট দেশগুলোর সরকারকে আসলে নিয়ন্ত্রণ করছে অন্য কোনো বড় দেশ? তাদের পছন্দ না হলে সরকার ফেলে দিতে চক্রান্ত করছে তারা। আর এখানেই কি উঠে আসছে ওই আমেরিকার নাম? সহজেই কি ধরা পড়ে গেলেন ট্রাম্প? এর আগের এপিসোডে জানিয়েছিলাম 2008 থেকে 2025 17 বছরের নেপালে 13 বার সরকার বদল হয়েছে। কেপি শর্মা ওলি মোট 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। আরও একবার তাকে সরিয়ে অন্য কেউ প্রধানমন্ত্রী হতেই পারত গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু এভাবে জোর করে তাকে সরিয়ে দেওয়া হলো কেন? এটাও গত এপিসোডে জানিয়েছিলাম যে ওলি ভীষণভাবেই চীনপন্থী মানুষ। ওলির এই চীনের প্রতি ভালোবাসায় কি তবে কাল হলো? খেয়াল করে দেখুন, আন্দোলনকারীরা নেপালের কমিউনিস্ট পার্টির পতাকা খুলে নিয়েছে। রাজতন্ত্রের অবসানের পর 2008 সালে নেপালের প্রথম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে প্রধানমন্ত্রী হয়েছিলেন মাওবাদী নেতা পুষ্পা কামাল দাহাল ওরফে প্রচণ্ড। সেই নেপালেই এখন একদিকে যখন প্রাক্তন মাওবাদী নেতারা নেপালে পুনরায় রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্র গড়ে তুলতে চাইছে, তখন অন্যদিকে আবার কমিউনিস্ট পার্টির পতাকা খুলে নিচ্ছে নেপালের জেনজি আন্দোলনকারীরা।
আপনাদের জানাই, নেপালে কমিউনিস্ট পার্টি থাকলেও আমেরিকা প্রচুর টাকা বিনিয়োগ করেছে। নেপালের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং পরিকাঠামো উন্নয়নে সহযোগিতার জন্য মৌন স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2022 সালে আমেরিকা এমসিসির মাধ্যমে নেপালে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এবং রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য $50 কোটি অনুদান প্রদান করে। 2024 সালের মার্চে ইউএসএআইডি এর আওতায় নেপালের শিশু, প্রান্তিক, যুবক এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 5 বছরে $85 মিলিয়ন সাহায্যের ঘোষণা করেছিল। এখানেই শেষ নয়, এই 2025-এর এপ্রিলেও এনএমবি ব্যাংকের মাধ্যমে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এবং মেটলাইফ নেপালে পরিবেশগত উন্নত প্রকল্পগুলিতে $60 মিলিয়ন বিনিয়োগ করে, যার মাধ্যমে নেপালে গ্রিন টেকনোলজির উন্নতি এবং অনুন্নত এলাকার উন্নয়ন করা হবে। খুব স্বাভাবিকভাবেই আমেরিকা নেপালে তাদের আধিপত্য বিস্তার করা শুরু করেছে, আর সেই আধিপত্যের মাঝে একমাত্র অন্তরায় হতে পারে চীন। তাই চীনের গুডম্যান কেপি শর্মা ওলিকে সরানোর চক্রান্ত নয়তো। আর এখান থেকেই উঠে আসছে ওই ডিপ স্টেট তত্ত্ব। শ্রীলঙ্কা, বাংলাদেশ, এবার নেপাল। খেয়াল করে দেখুন, শ্রীলঙ্কাতেও ছিল চীনের জোরদার অবস্থান। শ্রীলঙ্কার ডেভেলপমেন্টে প্রচুর টাকা বিনিয়োগ করেছিল চীন। সেই শ্রীলঙ্কাতেও গণ অভ্যুত্থান আর সরকারের পতন। এরপর বাংলাদেশ, মনে আছে সেন্ট মার্টিন দ্বীপের কথা? এই সেন্ট মার্টিন দ্বীপ নিজেদের দিকে চেয়েছিল, বা সেন্ট মার্টিন দ্বীপে নিজেদের অবস্থান চেয়েছিল আমেরিকা। রাজি হননি শেখ হাসিনা। তার পরিণামেই কি তাকে দেশ ছাড়তে হয়েছিল? এমন প্রশ্ন উঠেছিল। আর এবার সেই তালিকায় নাম উঠল কেপি শর্মা ওলির। প্রশ্ন হলো, এই ডিপ স্টেট কি? ডিপ স্টেট হলো একটি লুকোনো শক্তি যা মূলত কোনো দেশের মূল রাজনৈতিক নেতৃত্বের বাইরে থেকে কাজ করে, বলা ভালো চক্রান্ত করে, এবং রাষ্ট্রীয় ক্ষমতা ও নীতিকে নিজেদের সুবিধে মতো নিয়ন্ত্রণ করতে চায়। বাংলাদেশে যেদিন শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, সেদিনও যে প্রশ্ন উঠেছিল, আজ নেপালের ঘটনার পরেও একই প্রশ্ন উঠছে। এই তরুণ ছাত্র যুবরা কিভাবে এত সাহস, শক্তি পেল? কে বা কারা তাদের ইন্ধন জোগালো? সোশ্যাল মিডিয়া বন্ধের জন্য তারা এত রেগে গেল যে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়ল। সত্যি কি বিষয়টা এতটাই সহজ, এতটাই সরল, নাকি এর পেছনে রয়েছে উস্কানি, গভীর ষড়যন্ত্র? উস্কানি ও প্ররোচনা যে এই ধরনের ঘটনায় অত্যন্ত কার্যকর একটি বিষয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের চারপাশের ছবিটা একটু বোঝার চেষ্টা করুন। দক্ষিণে শ্রীলঙ্কা, পূর্বে বাংলাদেশ, উত্তরে নেপাল আর পশ্চিমে পাকিস্তান। তবে কি ভারতেও এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকছে? এমন চক্রান্ত কি তবে ভারতেও হতে পারে? একটা ইস্যুকে কেন্দ্র করে একটি শ্রেণীর মানুষকে উস্কে দেওয়ার ঘটনা যে ভারতে ঘটেনি তা কিন্তু নয়। খেয়াল করে দেখুন, কখনো কৃষকদের সামনে ঠেলে দিয়ে আন্দোলন গড়ে তোলার চেষ্টা হয়েছে, কখনো আবার সিএ বা ওই এনআরসির জুজু দেখিয়ে লোককে তাতানো হয়েছে। আর এখন ভোট চুরিকে ইস্যু করে আন্দোলনের নামে যে কথাগুলো বলা হচ্ছে, তাও কি ওই উস্কানির থেকে কোনো অংশে কম? লোকসভার বিরোধী দলনেতা, দেশের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে, কিন্তু রাহুল গান্ধী কি বলছেন শুনুন। There's also wonderful spark, which is, I can see, there is a fire that is starting in Bihar. And you will see, I'm inviting all the senior leaders to come and see this fire because it is catching fire. मतलब वो आग फैल रही है, उसको रोका नहीं जा सकता। কখনো তিনি বিহারে আগুন লেগেছে, আগুন ছড়িয়ে পড়ছে বলছেন, আবার কখনো হাইড্রোজেন বোম, অ্যাটম বোমের কথা বলছেন। ভারত এই মুহূর্তে একাধিক থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ট্রাম্পের শুল্ক বোমা, পাকিস্তানের সন্ত্রাসবাদ, প্রতিবেশী দেশগুলোতে এই অস্থির পরিস্থিতি, এই সমস্ত কিছুর সঙ্গেই ভারতকে লড়াই করতে হচ্ছে। ভারত তার জন্য প্রস্তুত এবং সে ক্ষমতাও ভারত রাখে। কিন্তু দেশের অভ্যন্তরেও যদি কেউ দেশের বিরুদ্ধে চক্রান্তে সামিল হয় তবে কি কিছু করার থাকে? নেপাল নিয়ে ভারত সতর্ক রয়েছে, কারণ নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। ভারতের সেনাবাহিনীতে নেপালি নাগরিকদের নিয়ে তৈরি বিশেষ গোর্খা রেজিমেন্টও রয়েছে। সে কারণে অনেকেই আবার নেপালিদের ভারতীয় বলেও মনে করেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিবৃতি জারি করে নেপালকে ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী দেশ বলেই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নেপালে বসবাস করা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে বলেই ভারত আশাবাদী। কিন্তু গভীর চক্রান্ত যদি এর পেছনে থাকে তবে আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ বাংলাদেশের পরিস্থিতি তার প্রমাণ। যে আশা প্রত্যাশা দেখিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে তাতিয়ে আন্দোলনে সামিল করা হয়েছিল, তারপর 1 বছর কেটে গেলেও সে দেশে এখনো পর্যন্ত ভোট হয়নি। পরিস্থিতি কি তা একাধিক অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সেই তথ্য তুলে দিয়েছি। নেপালও কি তবে সেই পথেই হাঁটবে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।